আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম শোয়েব, উপসহকারী কৃষি কর্মকর্তা, আছি পটুয়াখালীতেই লোহালিয়ার দায়িত্বে। এই জায়গায় যে পারিবারিক পুষ্টি বাগান, এইটা দেখানোর জন্য, এটা আমাদের একটা প্রকল্প থেকেও আছে এবং আমরা পারিবারিক পুষ্টি বাগান হিসেবে বিভিন্ন বাড়ির উঠানে আঙিনায় বেশিরভাগ দিয়ে থাকি। আর এইটা যেহেতু একটা শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া হয়েছে যে সব বাচ্চারাও যাতে শিখতে পারে, এবং এই জায়গায় এটাকে বলে কালিকাপুর মডেল। কালিকাপুর মডেলে সাধারণত আমরা 5টা বেড করি। এই জায়গায় জায়গা বেশি, এর জন্য বেশি বেড হয়েছে। তো 5টা বেডে সারা বছরই আমাদের সিজন 3টা, খরিফ 1, খরিফ 2, রবি। তো এখন খরিফ 1 চলতেছে। খরিফ 1-এ যে ফসলগুলো আছে পর্যায়ক্রমে দেখা গেছে এই ফসলগুলো থাকে। এই জায়গায় এরকম দীর্ঘমেয়াদী ফসলও থাকে, স্বল্পমেয়াদী ফসলও থাকে। তো দেখা গেছে যে এক একটা বেডে এক একটা ফসল যদি হয়, এটা মূলত দেওয়ার উদ্দেশ্য হয়েছে যে কোনো একটা 3 জন 4 জন 5 জন পরিবারের যাতে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ হয়। তো দেখা গেছে সে তার যতটুক পুষ্টির জন্য তার যতটুক শাকসবজি দরকার সে বেডে যদি করে, সে শাকসবজি ওইভাবে তার মতো করে সে এরকম আহরণ করতে পারবে, নিজেরাই তুলে এরকম নিজেদের মতো এরকম রান্না করতে পারবে। এবং এই যে বেড আকারে যেটা দেওয়া হয়, বেডের পাশে এরকম বেড়াও থাকে, যেরকম একটা বেড়ার নমুনা দেওয়াও আছে। যেহেতু এখন অনেক গরম সিজন, এই জন্য হইতেছে না, বর্ষার দিনে আমরা এরকম লতানো সবজিও পাশে দিয়ে দেই। এবং এই মডেলে আরও ধরা আছে 4 কোণা 4টা এরকম ফলের গাছও থাকে, লেবু জাতীয় ফল বা পেয়ারা, যাতে সারা বছর তারা এরকম ভিটামিন সি বা অন্যান্য ফলগুলোও পায়। এইটাই একটা মোটামুটি আপনাদের দেখানোর জন্য। আর এইটা যেহেতু আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দিছি, আপনারা যেরকম শিখতে আসছেন, এই স্কুলে অনেক বাচ্চারা আছে, প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল আছে, ওরাও নিজেদের মতো করে দেখে যাতে ওরা বাড়িতে গিয়েও করতে পারে। কারণ এই বিষয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে আমি জবাব দেওয়ার চেষ্টা করব। কারো কোনো প্রশ্ন আছে? না হলে আমরা অন্য, জাহাঙ্গীর ভাই, অন্য যে জায়গায় আছে আমরা সে জায়গায় জন্য 5টা বেড হিসাবে দেখা গেছে যে যেগুলো স্বল্পমেয়াদী, ডাঁটা, লাল শাক, এগুলো অল্প দিনই হয়ে যায়। আবার বেগুন, টমেটো এগুলো একটু সিজন ওয়াইজ থাকে। আবার মরিচ দেখা গেছে এইটা আরও বেশি দিন থাকবে, এই ঢেঁড়স অল্প দিন থাকবে। তো এরকম পর্যায়ক্রমে মডেলটা এরকমই করা, বীজও ওইভাবে দেওয়া হয়। আমরা যখন আমাদের অফিস থেকে কয়টা দেন ভাই? এইটা যেরকম বরাদ্দ আসে ইউনিয়ন ওয়াইজ, তো না দেখা গেছে আমাদের সদর ইউনিয়নে একবার 50টা আসলো, তো 14টা ইউনিয়ন ওই হিসাবে ভাগ করে দেওয়া হয় যে প্রত্যেকটা ইউনিয়নে কয়টা করে আসে। পরিবার কিভাবে নির্বাচন করেন যে এই পরিবার এই প্রজেক্টটা পাবে বা এমন? এটা দেখা গেছে যাদের উঠানের সামনে আমরা এরকম জায়গাগুলো দেখে যে ভিজিবল, একটা দেখা আরো 5 জনে শিখবে রাস্তার পাশে, বা দেখা গেছে মানুষের চলাচলের জায়গায়। তো তার এরকম সামনে এই জায়গায় 1.5 শতাংশ জায়গা দরকার, 15 হাত বাই 15 হাত, 1.5 শতাংশ জায়গা যদি থাকে, এবং যেটা ভিজিবল, যে মানুষ হাঁটা চলার পথে, একটা হাটে বাজারে যাওয়ার রাস্তার পাশে একজনের এরকম সুন্দর একটা উঠান আছে, তারা এরকম করতেও আগ্রহী, একজনের জায়গা আছে করবে না, তারে দিয়ে তো আর লাভ নেই। আমরা ওইরকম চাষিদের সাথে আগে আলাপ করি, তারপর জায়গাটা নির্বাচন করি। তারপর যখন আমাদের বরাদ্দ আসে যে এইবার আমাদের ইউনিয়নে আমি 5টা দিতে পারবো, তখন ওই 5 জন চাষিকে আমরা। কেউ ভাই যদি প্রকল্পটা নেয়, যদি না করে, ওটা কি আপনার তদারকি করেন? তদারকি তো অবশ্যই করতে হয়, না করলে আমরা তো তারে জোর তো আর করতে পারি না। আমরা শুধু তারে পরে কি বাতিল করেন নাকি আর কি অন্য কাউকে দেন, এরকম করেন না, প্রথম যার নামে যেটা আসে সারা বছরের বীজ তো একবারই দিয়ে দেওয়া হয়। বীজ, কীটনাশক বা সার এগুলো না, আমরা সার বলতে জৈব সার দেওয়া হয়, ভার্মি কম্পোস্ট যেটা আছে ভার্মি কম্পোস্ট দেওয়া হয়, কিন্তু আমরা কোনো কীটনাশক তাদেরকে দেই না। কারণ আমরা বলি যাতে তারা বিষ মুক্ত করে, এই জন্য আমরা তাদেরকে কোনো কীটনাশক দেই না। এমনি একটু পরামর্শ? জি, পরামর্শ তো অবশ্যই আমরা সবসময় তাদেরকে দিয়ে থাকি। এটা কি পৌরসভার আন্ডারে না? এইটা পৌরসভায়, এবং এইটা দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে। এই জায়গায় প্রতিষ্ঠানের নামও দেওয়া আছে শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু আমরা সাধারণত এই পারিবারিক পুষ্টি বাগানগুলো দিয়ে থাকি সমস্ত বাসায়, যে গ্রামে যত বাড়ি ঘরগুলো আছে, বাড়ি এক একটা বাড়ির উঠানে। আমাদের পৌরসভার আন্ডারেও আরও অনেক জায়গায় এগুলো দেওয়া আছে, প্রত্যেকটা ইউনিয়নে এরকম দেওয়া আছে। হ্যাঁ, ছাদ বাগানের প্রকল্প নাই, কিন্তু যাদের ছাদ বাগান আছে তাদেরকে আমরা সব ধরনের সাপোর্ট বলতে পরামর্শ দিতে পারি। কিন্তু তার যেসব জিনিস লাগবে, উপকরণ, বীজ, সার, যেইটাই লাগবে সেটা সে তার নিজের অর্থে খরচে সে করবে, আমরা শুধু তাকে টেকনিক্যাল সাপোর্টটা দেব। দেখি ভাই, আজীবনই কি ফ্রি দেন নাকি মানে কিছু টাকা? এখন আমরা তো এদেরকে দিয়ে দিয়ে অভ্যাস করতেছি, যাতে ওই বলে প্রদর্শনী তো একটা ইউনিয়নে 5 জনরে দিলাম, ইউনিয়নে কৃষক। আমরা হাঁসের খামার দেখার পরে তারপর আমাদের পটুয়াখালীতে নার্সারি আছে, বাস আছে, শিশু পার্কের সামনে যাওতলা শিশু পার্কের সামনে। এই যে পাশে ধান আছে, সূর্যমুখী আছে, মুগ ডাল আছে, চিনেবাদাম আছে, মিষ্টি আলু আছে, এবং ওই পাশে এই ফ্লোরটা সম্পূর্ণ শেষ হওয়ার এই মাঠ ওঠার পরেই
এখন কিন্তু আবার আউশ হরিপনের বীজ করা হয়েছে এখানে, বীজতলা আছে। এই ধানগুলো ওঠার পরে সম্পূর্ণ আবার হরিপনের আউশ এখানে চাষ হবে। রোপণ করা হবে আবার। এর জন্য সরকার, সবাই একটু শুনি, হ্যাঁ সবাই এদিকে এসো। এটা হলো সেনাপল্লীর মাঠ, অর্থাৎ হলো সরকার আর আমরা বিশেষ করে পটুয়াখালী যে পৌরসভা, এই যে আমরা যে কয়টা জায়গা ভিজিট করলাম বা টোটাল যে পৌরসভাটা, এগুলো সম্পূর্ণই কিন্তু সরকারি বেশিরভাগই খাস জমি, ঠিক আছে। কেউ এটাকে নিয়ে যে লিস্ট তো বুঝবে না, লিস্ট নেওয়ার পরে ওরা ব্যক্তি মালিকানা হিসেবে ব্যবহার করে। জাস্ট এইখানেও 10 একর জমি আছে, এটা সম্পূর্ণই সেনাবাহিনীর যারা বড় বড় কর্মকর্তা, ঠিক আছে, কর্মচারীদের, তাদেরকে সরকার এদেরকে প্লট আকারে তাদেরকে সরকারের বরাদ্দ দেওয়া আছে। কিন্তু বরাদ্দ দেওয়া থাকলেও যেহেতু সরকারি কাজ, তো বরাদ্দ দিয়েছে আরও 30 বছর আগ থেকে, আজ পর্যন্ত হস্তান্তর হয় নাই, কেউ জমি কেউ বুঝতে পায়নি। এখন কি করবে, তাহলে জমিটা খালি পড়ে আছে। এই জন্য একজনের লিস্ট নিছে, সেনাবাহিনীর একজনের লোক অবসরপ্রাপ্ত, তিনি লিস্ট নিয়ে এই জমিতে চাষাবাদ করছে। এটা সেনাপল্লীর মাঠ বলে। এইটা আমরা এই যে আমাদের পরামর্শে তারা করতেছে, তাদের আমার যেই লোক করে মিলন, মোহাম্মদ মিলন হোসেন, সেনা বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা, অবসরপ্রাপ্ত সেনাবাহিনী কর্মকর্তা মিলন হোসেন। উনি এইটা দেখাশোনা করতেছে এবং যে কখন কোন ফসলটা করবে সেইটার আমি পরামর্শ তাদেরকে মাঠ পর্যায়ে দিতেছি। এর আগে এই যে খরিফ 2-তে পুরোটাই কিন্তু এখানে আমন ধান ছিল, ঠিক আছে। আমন ধান থাকার পরে পরবর্তীতে এখানে এই যে বড় ধান আছে, তারপরে এই যে চিনে বাদাম আছে, এই পাশে যে মিষ্টি আলু আছে, মুগ ডাল আছে, তারপরে ছোলা বুট। এই মাঠের অপর প্রান্তে যে ছোলা বুট ছিল প্রায় 2 একর জমিতে, ওটা কিন্তু অলরেডি হারভেস্ট হয়ে গেছে, খুব ভালো হয়েছিল, ঠিক আছে। এরপরে যে এই সূর্যমুখী, যেটা আমরা চতুর্পাশে আমরা লাইন দিয়ে লাগাইছি, কিন্তু এরপরে তো পরবর্তী দেখলাম যে আসলে সূর্যমুখী তো ওটা চার্জ দিয়ে, গভীর চার্জ দিয়ে 3-4টে তারপর সার দিয়ে লাগানো হয়। কিন্তু আমরা এখানে পরীক্ষামূলকভাবে বপনও করাইছি, দেখলাম যেটা আসলে যে শুধুমাত্র সিটাই দিলেও হয় কিনা, ঠিক আছে, সেটাই এখানে আছে পরীক্ষামূলকভাবে। আবার একই যেহেতু আমাদের এখানে কৃষি প্রধান দেশ, জমি কমতেছে, যে একই মাঠে আমাদের সাধারণত এই দক্ষিণ অঞ্চলে পটুয়াখালী জেলায় সাধারণত আমন ধান হয় এবং রবি ফসল, 2টা ফসল হয়। যেহেতু জনসংখ্যা বাড়তেছে, কিন্তু সরকার চাইতেছে কি যে এটাই 1 ফসলকে 2 ফসল, 2 ফসলকে 3 ফসল, 3 ফসলকে 4 ফসল করা যায় কিনা, সেই পরিকল্পনা হিসেবে এইখানে আমরা যে আমন ধানের পরে ওই যে একজন মহিলা যাইতেছে, ওইখানে সরিষা ছিল, ওই সরিষা উঠানোর পরে আবার আমরা মুগ ডাল ফেলাইছি, ঠিক আছে। কিন্তু মুগ ডাল যেহেতু মাটিতে রস ছিল না, তো রেজাল্ট কিন্তু ততটা ভালো না, ঠিক আছে। এটা কি তুলবেন? একটা তুললে আমাদের দেখা, কেউ বাদাম ধরবেন না, তাহলে কিন্তু বাঁচবে। দেখেন এই ধরেন ছবি তোলে না, কেউ তোলে না। দানা ফসলের ভিতরে এই একটা কিন্তু ডাল ফসল বা চিনে বাদাম, ঠিক আছে, তেল ফসল। এই তেল ফসলের আপনারা মাঠ জানেন, যেহেতু পড়াশোনা করছেন জানেন, এখানে কিন্তু বোরন আর জিপসাম এই সারটা না দিলে ভিতরে যে দানাটা কিন্তু পুষ্ট হয় না, ঠিক আছে। এই জন্য তেল ফসল যদি করতে হলে বোরন এবং জিপসাম সার কিন্তু অবশ্যই কৃষকদের দেওয়া হইতে হবে, এটা আমরা পরামর্শ দিয়ে থাকি, ঠিক আছে। এইটা ঠিক আছে। দেখেন এই সার, এই যে বোরন এবং জিপসাম ব্যবহার করার কারণে একেবারে দানা পরিপুষ্ট কোথাও জায়গা না। এইটা যদি এইখানে বোরন এবং জিপসাম সার ব্যবহার না করা হইতো, দেখা যায় বাদাম খুবই ছোট। আমরা বাজারে যে যখন বাদাম কিনে খাই দেখবেন কিন্তু একটা ভাঙার পরে দেখবেন খুবই ছোট করে ঝোলে, তাই না? আর ওই কারণ কি, ঠিক
মুগ ডালের ক্ষেত্রেও কিন্তু এরকমের, আপনার সোলার বুট যদি চাষ করে সেক্ষেত্রেও কিন্তু এরকমের, যদি সার ব্যবহার না করে তাহলে কিন্তু দানা কিন্তু ছোটো হয়। এই দানা ছোটো মানে হয় কি ওজনে কম, ওজন মানে কম কি ওজন কম মানে কি ফলন কম। এইটা একটা বিষয়। ভাই আমি যে একা, আপনারা এই 100 জন। ঠিক আছে, এইটা হলো তাহলে আমরা এখানে এসে চিনি বাদাম এই মাঠটারে ওই সামনে একটু অল্প জায়গায় কিন্তু এখানে গোলালু আছে। ঠিক আছে, এটা ওই পাশে মিষ্টি আলু। আর এই যে চতুর্পাশে এখানে কিন্তু ওই যে এইটাই মাছায় কিন্তু ইয়ে আছে, করলা আছে, বরবটি আছে, সিম আছে। এই যে যেটা রৌদ্র সংকেত করতেছে, তাহলে আমরা একটু সামনে যাই, এটা কিছুই করে না, জাস্ট এটা তাদের করা হয়েছে যাদের যে বাড়িতে, শহরের তো অনেকেরই জায়গা নাই ছাদে, কিন্তু মূলত হ্যাঁ যাদের বসত বাড়িতে জায়গা আছে তারা যাতে এইভাবে বেতাকারে সবজি করে 12 মাস করতে পারে। এই বালুর ভিতরে কিন্তু আমরা এই ফসলটাকে করাই দিচ্ছি। এটা শুধু 2 বছর লাগছে শুধুমাত্র এই চাষের গুরুটি হবে। এখান থেকে যে বালুর সাথে ইটের যে খোয়া, একে মনে হয় যে 15 থেকে 20 ট্রাক এই যে খোয়া ইট এখান থেকে তুললে 2 বছর লাগছে এটাকে চাষের গুরুটি আনতে। ঠিক আছে, এখান থেকে তোলা হয়েছে। এখনো তো আছে। বলেন, এটা কিন্তু একটা বৈশিষ্ট্য। আপনি বাড়ি ভোর আম কেউ কাঁচা খাইছেন, মিষ্টি না, কিন্তু পাকলে খুবই মিষ্টি। এটা কিন্তু বিভিন্ন জাতের বৈশিষ্ট্য, যেটা পাকলে মিষ্টি হয় ওই ফল। এই যে দেখেন বলছেন একবার সবাই শুরু করে দিন। ঠিক আছে না, ভিটামিন সি আছে, সমস্যা নাই, খুব দ্রুত রিকভারি হয়ে যায়। এটা আমার না একটু দিয়ে যাও। আমি বলতেছি যাই দেখি। এই টক মিষ্টি বললো যে এটা দাও না, খেলবা? হ্যাঁ, এটা তো ময়লা ওঠে ওখান থেকে পারছি টানছি। এগুলো ইয়ের ময়লা গিয়েছে। টোটাল 10 চিনেবাদাম, মিষ্টি আলু, গোলালু, ঠিক আছে, এই সূর্যমুখী, তারপরে আছে ধান, তারপরে সরিষা তো হারভেস্ট হয়ে গেছে, ছোলাবুট। হ্যাঁ, এখন আবার এই মাঠেরই ওই প্রান্তে কিন্তু আউশের এই যে এই ফসল আউশের বিচলা করছে। করছি, ওটা ওই পাশেও বলছিল। এটা কি সেনাপল্লী? এই মানে ক্যান্টনমেন্টের সেনাপল্লী ওই যে লেখাই তো আছে। এটা হচ্ছে একটা উইং, কিন্তু ডিএ একটা উইং, কিন্তু হর্টিকালচার সেন্টারে। এটা কোন উইং? হর্টিকালচার সেন্টার ডিএ 8টা উইং আছে। কোন উইং? এটা হর্টিকালচার উইং। হর্টিকালচার জি জি, এটা হচ্ছে আমাদের চারা উৎপাদন জায়গায় আছে, যেগুলো হর্টিকালচার সব জেলায় আছে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আসলে এইটা হচ্ছে আমাদের হর্টিকালচার সেন্টার। এই জায়গায় আমাদের ফলজ এবং বনজ সব ধরনের চারা এই জায়গায় উৎপাদন হয়। মূলত ফলজ চারাটাই এই জায়গায় বেশি উৎপাদন হয় এবং এই জায়গায় কলমও হয় বিভিন্ন ধরনের, আপনারা দেখতে পাইতেছেন। এই জায়গায় বেশিরভাগই কলম হয় এবং চারা উৎপাদন হয়, এবং এই চারা উৎপাদন করে একটা গভর্নমেন্টের রেট দেয়া আছে, এই রেটই এরা বিক্রি করে। এটা পাবলিকের জন্য উন্মুক্ত। আমাদের যাদেরই দরকার হয় আমরা সারা বছর ব্যাপী বসে এই জায়গা থেকে আমরা এরকম চারা কিনে নিয়ে যেতে পারবো। এবং এই জায়গায় দেখা গেছে বিভিন্ন ধরনের কলমের চারাও হয়, কলমই বেশি হয়। তার কলম করার জন্য যে জিনিসগুলো দরকার হয়, দেখা গেছে বিভিন্ন যে মাদার গাছ আছে, ওই মাদার গাছের সায়ানগুলো তারা এরকম দেখা গেছে 1 বছর বা এরকম ছোট ছোট যে চারা গাছ যেগুলো আছে সেগুলোর সাথে তারা বিভিন্ন কাটিংয়ের মাধ্যমে তারা এগুলো করে। এবং বিভিন্ন জাতের বিভিন্ন ভ্যারাইটির গাছগুলোই আছে, আমের অনেকগুলো জাত আছে, অথবা যত ফল গাছ যে আপনার এদিকেও দেখতে পাচ্ছেন, এগুলো এরকম বিভিন্ন ফল গাছ আছে। এবং আমরা বিভিন্ন সময় আমাদের এই ডিএই থেকে
ফল গাছ আমরা ফ্রি বিতরণ করি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফল গাছ ফ্রি বিতরণ করা হয়, বিভিন্ন মানুষকে এরকম ফল গাছ ফ্রি বিতরণ করা হয়, বা বিভিন্ন অবস্থায় আমরা এরকম বিভিন্ন ফল চারা বিভিন্ন অবস্থায় এগুলো ফলজ গাছ প্রসারের জন্য আমাদের ডিএ থেকে বিতরণ করা হয়, তখন আমরা এই হর্টিকালচার সেন্টার থেকেই নিয়ে থাকি। আর এই হর্টিকালচার সেন্টারগুলো আমাদের সারা বাংলাদেশের 64 জেলার 64 জেলায় আছে, এবং এই জায়গায় দেখা গেছে রিসার্চ হয় না, বিভিন্ন যে মাদার গাছ যেগুলো মাদার গাছ আমাদের যেগুলো আছে, ওই যে আপনারা দেখতে পাইতেছেন যে ছোট ছোট আম চারা লাগানো হয়েছে, আম দেখা গেছে এগুলো হয়তো বিভিন্ন ভ্যারাইটিরই, তো মাদার গাছ যেইটা আছে ওইটা থেকে সাইন ওইটার ভিতরে দিয়ে কলম করা হয়, এই কলমটা 1 বছর 1.5 বছর বয়সের কলমগুলো বিক্রি করা হয়। এরকম এগুলো লেবু আছে, বিভিন্ন সিডলেস লেবু আছে, পাতাবি লেবু আছে, বিভিন্ন ধরনের লেবু গাছ যেগুলো আছে সেই লেবুর এরকম কলম করা হয়। যত ধরনেরই ফল গাছ আছে, বড়ই আছে, তারপরে অন্য যত এরকম এদিকে অনেকগুলো ফল গাছ আছে, এবং এই জায়গায় নতুন নতুন যে ফল যেগুলো এখন হচ্ছে দেখা গেছে এই যে ড্রাগন ফলটা আমাদের দেশে একদমই নতুন, ড্রাগনের কয়েকটা ভ্যারাইটি আছে, লাল আছে, সাদা আছে, বিভিন্ন কয়টা আছে, তো এই জায়গায় ড্রাগনের কাটিং আপনারা পাবেন। এরকম হর্টিকালচার সেন্টারগুলো যে জায়গায় আছে হচ্ছে যে হর্টিকালচার সেন্টারে একটা গভর্নমেন্টের রেট দেয়া থাকে, সেই গভর্নমেন্ট রেটেই সবার জন্য উন্মুক্ত থাকে, তারা এখান থেকে ওই টাকাটা দিয়ে চারা কিনতে পারে। আর কোনো কিছু এইটাই আর কি মূলত আমাদের হর্টিকালচার সেন্টারে এটাই কাজ। আর এছাড়া এইটা হচ্ছে আমাদের হর্টিকালচার সেন্টার, দেখা গেছে হর্টিকালচার সেন্টারে বিভিন্ন সময় আমাদের ট্রেনিংও হয়, আর এইখানে আমাদের আবাসিক যে ব্যবস্থা, এরকম গভর্নমেন্টের একটা নামমাত্র ফি আছে, এই ফি দিয়ে থাকার ব্যবস্থাও আছে। আপনারা যারা বিশেষ করে এগ্রিকালচার রিলেটেড আছেন, আমাদের সার্চ দিলে 64 জেলায় আপনারা এই হর্টিকালচার সেন্টারগুলো পাবেন। এই হর্টিকালচার সেন্টারগুলোতে যদি আপনারা যে যখনই কোনো রকম যদি থাকার প্রয়োজন হয়, ওইটার একদম দায়িত্বে আমাদের উপসহকারী লেভেলেরও লোক থাকে, এবং আমাদের ইমিডিয়েট সিনিয়র যারা আছে, যে আপনাদের থেকে পাশ করার পর যারা কৃষি সম্প্রসারণের কি বলে আর যে এইও পদে বা যারা এরকম অতিরিক্ত কৃষি আছে, তারা ওইটার দায়িত্বে থাকে। তাদের সাথে আপনারা দেখা গেছে যোগাযোগ করে যে যখন যে কোনো জায়গায় থাকার প্রয়োজন হইলে, এই জায়গায় আমাদের এই যে এরকম 3তলা ভবন এইটা না, প্রত্যেক জেলায় এরকম আমাদের আছে, সেখানে আপনারা থাকতেও পারেন। বিভিন্ন সময় আমাদের এই জায়গায়, এবং আমাদের অনেক সময় চাষিদের ট্রেনিং হয়, আমরা বিভিন্ন চাষিদের ইউনিয়ন বেস দেখা গেছে 10 জন 20 জন 30 জন গ্রুপ করে আমরা এরকম চাষিদের নিয়ে আসি, চাষিদেরকেও বিভিন্ন ধরনের যে ফল চারা তারা কিভাবে উৎপাদন করবে, দেখা গেছে হর্টিকালচার তো তাদের মতো করে করতেই আছে, তাদের এই জায়গায় ট্রেন্ড লোক আছে, কিন্তু এইটা জিনিসটা যে খুব কঠিন তা না, এটা যদি তাদেরকে একটু দেখাই দেওয়া হয়, দেখা গেছে কলম করা খুবই সহজ যারা করতেছে। তো কলমটা যদি আমরা এরকম বিভিন্ন সময় আমাদের ইউনিয়ন থেকে চাষিদের নিয়ে আসি, আর ওরা তখন এরকম এই জায়গায় যারা টেকনিক্যাল আছে লোকজন, তারা দেখা গেছে হাতে কলমে দেখাই দেয়, তো তখন চাষির হয়ে যায় একদমই সহজ জিনিস। তো এইটা দেখা গেছে তখন তারা খুব সহজে আয়ত্ত করতে পারে, যাতে তারাও তাদের এলাকার ভিতরে যত এরকম গাছগুলো আছে, কারণ আমাদের টেকনিক্যাল পার্সন তো অনেক বেশি না, কিন্তু আমরা যদি চাষিদের মাঝে এই টেকনোলজিগুলো ছড়াই দিতে পারি, তাহলে দেখা গেছে তারা নিজেরাও তাদের মতো করে কলম করতে পারে। আর আমাদের যত এমনিতে যে গাছগুলো আছে, বড়ই গাছ বলি, আম গাছ বলি, বা যেগুলো আমাদের ন্যাচারাল ফল যেগুলো আছে, এগুলো তো আসলে ফলন হয়, স্বাদও অত ভালো হয় না। বড়ই যেগুলো দেখা গেছে আমাদের লোকাল ভ্যারাইটির বড়ইগুলো টক হয়, কিন্তু ওই বড়ই গাছে যদি তাদেরকে কলম শিখাই দেওয়া হয়, তারা দেখা গেছে বিভিন্ন জাতের বড়ই আছে, এই বড়ইগুলো করলে ওইখান থেকে লাভবান হইতে পারে। লেবু দেখা গেছে আমাদের যে লোকাল যে ভ্যারাইটির লেবু, এগুলো অত ভালো হয় না, তো দেখা গেছে ওই লেবু গাছে যদি কলম করে নেয়, আম গাছে কলম করে নেয়, এবং তারা ব্যবসায়িকভাবে যদি তাদের এরকম যাদের আরও বেশি আগ্রহ থাকে, তাদেরকে আমরা শিখাই দিলে দেখা গেছে আমের সিজনের সামনে আমের সিজন আসতেছে, এমনি আমাদের বিভিন্ন জায়গায় আম চারা হয়ে থাকে। এই চারা যখন 1 বছর বা 1.5 বছর বয়স হয়, এগুলো যদি একটু ছায়ন এনে লাগাই দেওয়া হয়, তাহলে দেখা গেছে এটা সে বাজারেও আবার 1 বছর 2 বছর পরে সে কিন্তু এটা বিক্রি করতে পারবে। আর কলমের চারা 1 বছরের পরেই পরবর্তী বছরই সে ফল আসে। কিন্তু আমাদের এইটা একটা আপনাদের অবগতির জন্য জানাই যে দেখা গেছে কলমের গাছে যে বছরই ফল আসে, ওই বছর আমরা ফল রাখতে বলি না। দেখা গেছে 1 বছর বা 2 বছর পরে বা 3 বছর পরে ফল রাখলে হবে কি, গাছটা একটু স্ট্যান্ড ভালো হয়, তাহলে দেখা গেছে গাছের ফল ভালো আরো বেশি লংজিভিটি বেশি দিন হবে, ভালো ফল পাওয়া যাবে। কিন্তু প্রথম বছরে যদি ফল রাখে, ওই গাছগুলো দুর্বল হয়ে যায়, পরবর্তীতে আর এরকম ভালো ফল ওটা থেকে পাওয়া যায়। ঠিক আছে, জানার আছে কিছু প্রশ্ন? ওটা অ্যাটেন্ডেন্স দেব। এক্সটেনশন অর্গানাইজেশন নাকি রিসার্চ অর্গানাইজেশন? এটা মনে হয় স্যার এক্সটেনশন হইতে পারে, হ্যাঁ মনে হচ্ছে স্যার এক্সটেনশন আর কি। এক্সটেনশন, এই এক্সটেনশন যদি হয়, এইটার বলতে সর্বোচ্চ পদ কোনটা হবে? মহাপরিষদ। হ্যাঁ, আর যদি বাড়ি হয় তাহলে সর্বোচ্চ পদ কি হবে? এই সেন্টারের যে চিফ হবে সে কে হবে?